স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রাম মিরসরাইয়ে বিএনপি যুবদল সংঘর্ষে যুবদলের কর্মী নিহত, আহত 5 জন। কুমিল্লা ও কুষ্টিয়া থেকে নারী সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী, অস্ত্র উদ্ধার। এবারে বিস্তারিত। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বাবরের মুক্তিতে আর বাধা রইল না। আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আসিফ ইমরান জিসান। গত 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোটার তালিকা হালনাগাদ করতে 1 মাসের বেশি সময় প্রয়োজন নেই। নির্বাচন নিয়ে জামাতের সঙ্গে বিএনপির কোনো দ্বিমত নেই বলে জানান মির্জা ফখরুল। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সভায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন সহ যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে সংবাদ সম্মেলন করে দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, অতিরিক্ত ভ্যাট ও করের হার বৃদ্ধি দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। তিনি বলেন, তার দল মনে করছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হবে। নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। নির্বাচন প্রশ্নে কারোর সাথে বিএনপির দ্বিমত নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা অযৌক্তিক। জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য সবকিছু থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আবার বিচার তড়িঘড়িও করা যাবে না, তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 11টায় রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, কারণ 17 বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে দেশের মানুষ উদ্গ্রীব বলেও মন্তব্য করেন তিনি। একটি জাতিকে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি। এর আগে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যাপাসিটি বিল্ডিং এর হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে বিষয় নিয়ে আমি জানি না, বা উনি যেটা বলেছেন আপনি জানেন, আপনি একটা বলতে পারবেন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা তা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমরা সেই কলমগুলিকে আমরা ভেঙে দিব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা পোষিত করবে আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। চাকুরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা। তাদের মধ্যে নারীরাও রয়েছেন। আন্দোলনকারীরা জানান, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান অনশনকারীরা। 40তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট 823 জন ছিলেন। গত বছরের 4 নভেম্বর থেকে তারা রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে 4 ধাপে 313 জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের মূলত কোথাও কোনো যাওয়ার জায়গা নেই, আমরা সব দিক দিয়ে অবহেলিত। আমরা ফ্যামিলিতেও অনেকটা বোঝার মতো হয়ে গেছি, অথচ এখন আমরা জয়েন করতে পারতাম, ফ্যামিলি চালাতে পারতাম। সরকার পরিবর্তন হয়ে যদি আমাদের সরকারি চাকরি চলে যায় তাহলে আসলে বৈষম্যহীন বাংলাদেশ আসলে প্রথম বৈষম্য তো তাহলে আমাদের সাথেই করা হলো। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। মামলায় সকল আসামি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন। এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার ম্যালিশিয়াসলি মামলা দায়ের করে ক্ষান্ত থাকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো সাহেব, অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল।
সীমান্ত এলাকায় চোরাচালান সহ যে কোনো অপরাধ প্রবণতা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা সবগুলো ক্যাম্পে একযোগে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত অঞ্চলের অধিবাসীরা এই সভায় অংশ নেন। বিজিবির ক্যাম্পগুলো পাহাড়ি জনপদের বিভিন্ন স্থানে এই সভা করেছে। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। বিএসএফ আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সিটি কর্পোরেশনের মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু ভারতের সাথে কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠিও দেয়া হবে। যেগুলো অসম আছে সেগুলোর সমস্যা কিভাবে সমাধান করা যায়। মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারের বেড়া নির্মাণ করতেছে না। এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে। ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এইগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি যে এইগুলি অসম আছে, ওইগুলি কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মিরসরাই বাণিজ্য মেলায় বিএনপি যুবদল নেতাদের মধ্যে কথা কাটাকাটির জেরে জাহেদ হোসেন মুন্না নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 5 জন। আহতদের মধ্যে শাকিল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল কথা কাটাকাটির জেরে এক যুবক নিহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চলছে। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মামের মরদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। সকালে উখিয়া উপজেলার কুতুব আলম ও 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F75 ব্লকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মমতাজ বেগম এবং তার মেয়ে সুবাইদা বিবি। স্থানীয়দের বরাতে এপিবিএন এর সদস্যরা জানায়, কুতুব আলম 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল হক ও রবিউল আলম ফজরের নামাজের সময় তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে। পরে তাদের মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাথরুমের দরজা খুলে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কুমিল্লা ও কুষ্টিয়া থেকে নারী সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও 7 রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন ও তার স্ত্রী কমেলা বেগমকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদিকে সোমবার রাতে কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে লিটনের কাছ থেকে আরেকটি পিস্তল, 2টি চীনা চাপাতি সহ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ করা সব কারখানা পুনরায় চালু সহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেছেন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। গত 15 ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় 16 কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত 40,000 শ্রমিক। আন্দোলনরত শ্রমিকরা জানান, এরপরও কারখানা খুলে দেওয়া না হলে তারা আলোচনা করে নতুন ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবেন। বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের আমারে মানুষ করা লাগে, তাদের আমারে ভাতে কাপড় দেওয়া লাগে। আমার যদি কর্মস্থান বন্ধ হয়ে যায় আমরা কেমনে চলবো? 4-5 মাস থেকে বেতন বন্ধ। আমাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেগুলো আমরা মিটাতে এখন পারতেছি না। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের অফিস খুলে দেওয়া হোক। দোকানদাররাও বাকি দেয় না, কিছু দেয় না, রুম ভাড়াও তো কম নেয় না, রুম ভাড়াও ঠিকই নেয়। তাহলে আমরা কি করে বাঁচবো? দেন আমাদের একটা গতি করে দেন।
নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পক্ষ থেকে সব আয়োজন করা হয়। স্মরণযাত্রা নিয়ে সেলিম আল দ্বীনের সমাধিস্থলে গিয়ে জানানো হয় শ্রদ্ধা। স্মরণযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পুনর্জিৎ মহালদার মারা গেছেন। সোমবার রাত 2:35 দিকে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর 12 রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডক্টর পুনর্জিৎ মহালদার। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়, সেখানেই তিনি মারা যান। বাঙালির রসনা তৃপ্ত করতে যত রকমের খাবার আছে তার মধ্যে অন্যতম হবিগঞ্জের লালি গুড়। আখের রস থেকে তৈরি এই গুড়ের ব্যাপক চাহিদা থাকলেও কমেছে উৎপাদন। এজন্য আখ চাষে উন্নত বীজ, সার, কীটনাশক ও প্রযুক্তির অভাবকে দায়ী করেন কৃষকরা। শীতকাল এলেই পিঠা পায়েস তৈরির ধুম পড়ে। এজন্য চিনি আর খেজুর গুড়ের পাশাপাশি সমান জনপ্রিয়তা পেয়েছে হবিগঞ্জের লালি গুড়। আখের রস জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু এই গুড়। সম্প্রতি কমেছে এই গুড়ের উৎপাদন। চাষিরা জানান, একসময় হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই নদীর দুই পাশে প্রচুর পরিমাণে আখের চাষ হতো, কিন্তু নদী থেকে বালু উত্তোলন ও নদীর নাব্যতা সংকটের কারণে পলি না জমায় কমে গেছে মাটির উর্বরতা। প্রতি 3 পিসে আমরা 40 টাকা খরচ যায়। এগুলা কাটাই উঠে আমরা হয়তো 10-15 হাজার টাকার মতো লাভ করতে পারি। ওই লাভে লসে চলছে আমরা। তারা জানান, জমির উর্বরতা কমার পাশাপাশি পাওয়া যাচ্ছে না ভালো মানের বীজ ও কীটনাশক, নেই আখের রস উৎপাদনের উন্নত কোনো মেশিন। সার দেওয়ার লাগে, ওষুধ লাগে, এই ক্ষেত্রে প্রায় 20 থেকে 25 হাজার টাকার মতো নাই হয় প্রতি কেরে। ফসলের আশায় ফল হয় কিন্তু ফসল হয় না। আখ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, চাষিদের আগ্রহ বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষককে আমরা সাধারণত প্রদর্শনী প্লট দিয়ে থাকি, সেখানে সার, বীজ, কীটনাশক, সেচের টাকা এগুলো আমরা দিয়ে থাকি। চলতি বছর হবিগঞ্জ জেলায় 490 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। নতুন সফট ড্রিঙ্কস ক্লেমন জিরো বাজারে এনেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। মঙ্গলবার রাজধানীর গুলশানে অ্যাক্টিভ পালস 10 কিলোমিটার রানের কিট বিতরণ এক্সপোতে ক্লেমন জিরো বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক অপারেশন সৈয়দ জহুরুল আলম জানান, সবাই ফিজি ড্রিঙ্ক পছন্দ করে। এক্ষেত্রে ফিটনেসের সাথে যাতে কম্প্রোমাইজ করতে না হয় সেজন্য সুগার ফ্রি ক্লেমন জিরো নিয়ে এসেছে ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমন। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সিএমও মাইদুল ইসলাম ও ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে। এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফিলিস্তিনের ওই কর্মকর্তা জানান, সোমবার কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা হয়েছে, যেখানে প্রথম দিন হামাসকে 3 জন জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপর গাজার জনবহুল এলাকা থেকে সেনা সরিয়ে নিতে শুরু করবে ইসরায়েল। উভয় পক্ষই এ বিষয়ে সম্মত হয়েছে বলে জানানো হয়। এদিকে যে কোনো সময় যুদ্ধবিরতির চুক্তি হওয়া সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারাও। তবে আলোচনার মধ্যেই থেমে নেই গাজার গণহত্যা। নতুন করে চালানো ইসরায়েলি হামলায় 45 ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। দেশটির আবহাওয়া অফিস প্রবল ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে। এতে আগুন আরও বাড়ার আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা। বর্তমানে 3টি অঞ্চলের আগুন সক্রিয় অবস্থায় জ্বলছে। সবচেয়ে বড় প্যালিসেডসের আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত 23,000 একরেরও বেশি জমি। নতুন করে আরও 92,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 24 জনের। নিখোঁজ রয়েছেন 23 জন। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসি।
রাত 2টায় নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে টেবিল টপার লিভারপুল। এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত নটিংহাম ফরেস্টের কাছেই মৌসুমের একমাত্র ম্যাচটি হারে তারা। রাত 1:30টায় ব্রেন্টফোর্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। টানা দুর্দশায় পড়া দলটি এখন আছে লিগ টেবিলের 6ষ্ঠ স্থানে। 12 পয়েন্ট পিছিয়ে পড়া সিটিজেনদের জন্য শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব। তাই পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে তারা সেরা 4-এ ওঠাই তাদের মূল লক্ষ্য। একই সময়ে বোর্নমাউথের প্রতিপক্ষ চেলসি, তারা আছে লিগ টেবিলের 4র্থ স্থানে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রাম মিরসরায়ে বিএনপি যুবদল সংঘর্ষে যুবদলের কর্মী নিহত, আহত 5 জন। কুমিল্লা ও কুষ্টিয়া থেকে নারী সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী, অস্ত্র উদ্ধার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যায় 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।